নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে একটা ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছে। গল্পের নাম রাগ অকল্যাণ, আর গল্পের লেখক হল সৈকত মুখোপাধ্যায়। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে গল্পটা। গিয়েছিলাম উত্তরপাড়ার শিবতলা শ্মশান ঘাটে। আমার সেতার শিক্ষার গুরু অলোক সান্যালের শবযাত্রায়। আমরা যারা তার প্রথম দিকের ছাত্র, তারা গুরুজিকে অলোকদা বলেই ডাকতাম। উনি সেই সম্বোধনটাই পছন্দ করতেন। মাত্র 6 জন মানুষ আজ অলোকদার শেষ যাত্রায় সঙ্গী ছিলাম। ওর মেয়ে মুনিয়া আর জামাই প্রবুদ্ধ তো ছিলই। তাছাড়া ছিলাম আমরা 3 শিষ্য, যে 3 জন ওর অসুস্থতার বিষয়টা জানতাম। আমি, সুব্রত আর রাতুল। আর ছিল স্যান্ডাল বাড়ির বহুদিনের গৃহভৃত্য মনোহর। আসলে জীবনের শেষ 2 বছরে অলোকদার সঙ্গে কারো যোগাযোগ ছিল না। যোগাযোগ রাখার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। মৃত্যুর খবরও আমরা কাউকে দিইনি। দিলেই অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে হতো। উত্তরগুলো কারো পছন্দ হতো না। সেই জন্য এত বড় মাপের একজন মানুষের শেষ যাত্রায় শ্মশান বন্ধুর সংখ্যা মাত্র 6। চৈত্র মাস, বিকেল 5টা। শিবতলা শ্মশানঘাটের চুল্লিতে যখন অলোকদার শরীরটা সমর্পণ করা হলো, তখন গঙ্গার ওপারে সূর্যের গায়ে সবে কমলা রঙের আভাটুকু লেগেছে। দাহ শেষ হতে অন্তত 45 মিনিট তো লাগবেই। আমরা 5 জন ঘাটের সিঁড়িতে গিয়ে বসলাম, আর মনোহর গেল শ্মশানের বাইরে জিটি রোডের লাগোয়া চায়ের দোকান থেকে চা বিস্কুট আনতে। বসে বসে দেখছিলাম সূর্যটা ক্রমশ লাল হতে হতে দিগন্তের দিকে নেমে যাচ্ছে। প্রাথমিক শোকের হাহাকার সামলে সকলেই তখন অনেক শান্ত হয়ে এসেছি, যাকে বলা হয় শ্মশানের শান্তি। মুনিয়া আমার পাশেই বসেছিল। এখন নতুন প্রজন্মের সেতারাদের মধ্যে অনুরাধা সান্যাল বেশ সম্মানীয় একটা নাম। কিন্তু 25 বছর আগে যখন উত্তরপাড়া খেয়াঘাটে ওদের বাড়িতে বাজনা শিখতে যেতাম, তখন অনুরাধা অর্থাৎ মুনিয়া 5 বছরের খুকি। বারান্দার রেলিংয়ের মধ্যে পা গলিয়ে বসে বাগানের পাকপাখালির সঙ্গে সে গল্প করত। ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে মুনিয়া স্বর্গটি করল। এত ভালো মানুষটা এত কষ্ট পেয়ে গেল কেন, কে জানে। এই হতচ্ছাড়া অসুখটা যদি না হতো, তাহলে বাবা আরও অনেক দিন বাঁচত। 65 কি একটা চলে যাবার বয়স? আমরা কেউ কোনো কথা খুঁজে পেলাম না। সত্যি, যে অসুখটায় অলোকদা চলে গেলেন সেটা ভারী অদ্ভুত আর খুব কষ্টকর অসুখ। এমনিতেই তার শরীর ছিল শক্তপোক্ত। আমরা কোনোদিন তাকে বিছানায় শুয়ে থাকতে দেখিনি। সারা বছর জলসায় বাজানোর জন্য দেশ এবং দেশের বাইরে আমেরিকা, ইংল্যান্ড, জাপান সর্বত্র ঘুরে বেড়াতে হতো। তিনি সেসব দিব্যি হাসি মুখে সামলাতেন। কিন্তু বছর 2 আগে একটা ঘটনায় সব কিছু বদলে গেল। 2023 সালের মার্চ মাসের ঘটনা সেটা। রাজস্থানের জয়পুর থেকে গুরুজি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফাংশনে বাজানোর আমন্ত্রণ পেয়েছিলেন। আমন্ত্রণ পেয়েই তিনি বৌদিকে বললেন, তুমিও চলো, একদিন বাজাবো আর তারপরের 5 দিন দুজনে মিলে জয়পুর আর তার আশেপাশের জায়গাগুলো ঘুরব। কতদিন আগে রাজস্থানে গেছি। মুনিয়া তখন ক্লাস 5-এ পড়ে। চলো আমরা আরেকবার ঘুরে আসি। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বৌদি বেশ নিঃসঙ্গতায় ভুগতেন। কাজেই তিনি খুশি মনেই রাজি হয়ে গেলেন।
এরপর যা ঘটেছিল তা আমরা বৌদির মুখ থেকে শুনেছিলাম। বৌদি বলেছিল জয়পুরের ওই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অলোকদা আর বৌদির জন্য সারাক্ষণের একটা গাড়ি দিয়ে রেখেছিল। চমৎকার এক এয়ার কন্ডিশন এসইউভি। সেই গাড়িতে চেপে দিব্যে ওরা দুজন জয়পুরের আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। দেখার জায়গার তো অভাব নেই। জয়গড় দুর্গ, বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন, গলতাজি মন্দির সবই সুন্দর আর সবই ঐতিহাসিক। ছন্দপতন ঘটল রামগড় অভয় অরণ্য দেখতে গিয়ে। সেদিন সকাল থেকেই দফায় দফায় অকাল বর্ষণ শুরু হয়েছিল। মেঘলা আবহাওয়ার জন্যই ওদের জঙ্গল ভ্রমণের পরিকল্পনাও বাতিল হয়ে গেল। ফরেস্ট অফিস থেকেই বাতিল করে দিল ওরা। বৌদি আর অলোকদা মুখ গোমরা করে ফরেস্ট বাংলোর বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। দুপুরের দিকে হঠাৎ মেঘের ফাঁকে একটু রোদ উঠল। অলোকদা পাঞ্জাবির ওপরে সুতির চাদরটা জড়িয়ে বললেন, যাই একটু ঘুরে আসি। একদম না, এই অচেনা জায়গায় একা একা কোথাও যাবে না তুমি। বৌদি যেন রুখে উঠল। আরে দূর, আরে কোথাও যাচ্ছি না, এই বাংলোর বাউন্ডারির মধ্যেই থাকবো। ওই বাজনাটা শুনতে পাচ্ছ? এতক্ষণ শোনেনি। দাদা বলার পর বৌদি কান পেতে শুনল। সত্যি অনেক দূর থেকে একটা তারের বাজনার সুর ভেসে আসছে। তিনি ঘাড় হেলিয়ে বললেন, হ্যাঁ পাচ্ছি। কে বাজাচ্ছে, কি যন্ত্র বাজাচ্ছে, শুধু সেইটা একবার দেখেই চলে আসব। বৌদি আর বাধা দিল না। তিনি জানতেন যে কোনো রকমের তারের বাজনা, যাকে বলে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তার প্রতি অলোক সান্যালের কি একটা অসীম কৌতূহল। শুধু একটু অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, বাজনাটা তুমি চিনতে পারছো না? অবাক হওয়ার কারণ ছিল তার। আমরা সকলেই জানি অলোকদা শুধু কানে শুনেই দেশ বিদেশের অন্তত 50 রকমের তারের বাজনাকে শনাক্ত করে ফেলতে পারতেন। অলোক সান্যাল পায়ে চটিটা গলাতে গলাতে উত্তর দিলেন, না পারছি না। রাজস্থানের যেসব পপুলার স্ট্রিং ইনস্ট্রুমেন্টস আছে, যেমন ধরো রাবণ হাত্তা, কামাইচি, চৌতারা, তার কোনোটাই এটা নয়। সারেঙ্গিও নয়, বেহালা তো নয়। যাই একবার দেখেই আসি। বৌদি আমাদের পরে অনেকবার বলেছিলেন, সুরটার মধ্যে কেমন যেন একটা অশুভ ব্যাপার ছিল। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছি, অশুভ ব্যাপার মানে? সে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না পিনাকি। সুরটা যেন আকাশ থেকে সর্বনাশকে ডেকে আনছিল, যেন শীষ দিয়ে সেই সর্বনাশকে লেলিয়ে দিচ্ছিল চারিদিকে। আর সত্যিই তো, আমার সর্বনাশ করেই তো ছাড়লো। কথা শেষ করতে পারতেন না বৌদি। দাঁতের মাঝখানে আঁচলের ঠোঁট কামড়িয়ে কান্না চাপতেন। একটু বাদে নিজেকে সামলে নিয়ে বললেন, সেই যে মানুষটা বেরোলো আর ফেরেই না। এদিকে আবার আকাশ কালো করে বৃষ্টি নামলো। বাংলোর 2.5 বিঘে তার কাঠার বেড়া দিয়ে ঘেরা কম্পাউন্ডের বাইরে তখন গহন জঙ্গল। সেখানে নানা রকম হিংস্র জন্তুর বাস। তাই প্রচণ্ড চিন্তা নিয়ে আমি বাংলোর কেয়ারটেকারের ঘরে গিয়ে সব কথা বললাম। লোকটার নাম সাজদেব সিং। সাজদেব আমার কথা শুনে ভারী অবাক হয়ে বললেন, এই ওয়েদারে বাবু সাহেব বাংলার থেকে বেরোলেন কেন? আমি সত্যি কথাই বললাম, ওই যে তার যন্ত্রের সুরটা শোনা যাচ্ছে, ওইটা শুনে উনি দেখতে গেছেন যে কে বাজাচ্ছে। উনি নিজেও তো একজন শিল্পী কিনা। সাজদেব বললেন, কোন সুর? ও প্রশ্নটা করা মাত্র আমি খেয়াল করলাম যে আর কোনো সুর বাতাসে ভেসে আসছে না। বললাম, এখন থেমে গেছে, কিন্তু আধ ঘন্টা আগেও ওটা শোনা যাচ্ছিল। আমি আর কিছু বলার আগেই সজদীপ বলল,
একটা অকল্যাণময় সুর কি? শুনলে ভয় করে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? সচদেব আর একটাও কথা না বলে, এই রঘুয়া, এই বলবন্ত, এসব বলে হাঁক দিয়ে আরও 2-4 লোককে জোগাড় করে ছাতা, লাঠি, সড়কি ইত্যাদি নিয়ে বেরিয়ে গেল। ফিরল প্রায় আধ ঘন্টা বাদে। 4 মিলে ধরাধরি করে তোমাদের অলোকদাকে নিয়ে এলো। তখন উনি বেহুঁশ, সর্ব অঙ্গ ভিজে সপ করছে, আর সেই রকম জ্বর। গায়ে হাত ছোঁয়ালে মনে হচ্ছে যেন হাত পুড়ে যাবে। তারপর তো খবর পেয়ে জয়পুর থেকে ওর ভক্তরা ছুটে এলেন। এখান থেকে প্রবুদ্ধ প্লেনের টিকিট বানিয়ে চলে গেল জয়পুরে। যেদিন ফেরার কথা তার 2 দিন আগেই আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার পরের দিনই ওর গাটা ঠান্ডা হয়ে গেল। আর কোনো ওষুধ খেতে হয়নি, জ্বরটাও আর আসেনি। কিন্তু সেই 2 দিনের জ্বরেই ওর সর্বনাশ করে দিয়ে গেল অন্যভাবে। বৌদি যে সর্বনাশের কথা বলতেন, সেই সর্বনাশ আমরাও নিজেদের চোখে দেখেছি। কারণ অলোকদা তো তখন উত্তরপাড়ার বাড়িতে ফিরে এসেছেন। ওদের জয়পুর থেকে ফেরার মাসখানেক বাদের ঘটনা। একদিন, তখন রাত 9টা হবে, হঠাৎ মুনিয়ার ফোন। খুব নার্ভাস গলায় বলল, পিনাকিদা, তোমার পরিচিত একজন বড় সাইকিয়াট্রিস্ট আছে না, ডাক্তার পল্লব মুখার্জি, একটু খুব তাড়াতাড়ি তার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে গো। বললাম, কেন রে, কার কি হয়েছে? বাবা অদ্ভুত একটা পাগলামি শুরু করেছে। অদ্ভুতই বটে। সেদিন ফোনে মুনিয়ার কাছে কিছুটা শুনে পরের দিনে উত্তরপাড়ায় ওদের বাড়ি ছুটে গেলাম। দেখলাম এমনিতেই অলোকদা একদম সুস্থ স্বাভাবিক মানুষ। কথাবার্তা, স্মৃতিশক্তি, বুদ্ধি, বিবেচনা সবই যথাযথ। শুধু ওর বদ্ধমূল ধারণা হয়েছে যে ওর ডান হাতটা ওর নিজের নয়। মণি আর বৌদি দুজনেই বললেন অলোকদা নাকি সেতার বাজানো একদম ছেড়ে দিয়েছে। বাজানোর কথা উঠলেই বলছেন ওর ডান হাতটা নাকি সেতারে স্ট্রোক দিতে রাজি হচ্ছে না। শুনে এত অবাক হলাম যে সেটা বলার কথা নয়। অলোকদার মুখোমুখি বসে বললাম, কি ব্যাপার বলুন তো, বাজাচ্ছেন না কেন? উনি অসহায়ের মতো বললেন, আমিও তো চাইছি বাজাতে, কিন্তু হাতটা আমার কথা শুনছে না। আসলে ওটা আমার হাত নয়। না হেসে পারলাম না। বললাম, অলোক সান্যালের হাত সেতার বাজাতে পারছে না? আপনি ঘুমিয়ে ঘুমিয়েও রাগ বাজাতে পারেন অলোকদা, সেটা সবাই জানে। চলুন, আমি তানপুরা ধরছি, 2 গদ বাজালেই দেখবেন সব ওইসব ডান হাতের স্বেচ্ছাচারিতায় কোথায় সব গায়েব হয়ে গেছে। অনেক পীড়াপেড়ির পরে অলোকদা আঙুলে মেজরাব পরে সেতার নিয়ে বসলেন। প্রথম 2 মিনিট খুব ভয়ে ভয়ে ডাড়া ডেরে বাজালেন। মনে হচ্ছিল না কিন্তু কোনো অসুবিধা হচ্ছে। ওর মুখে আস্তে আস্তে একটা প্রশান্তির ভাব নেমে আসছিল। শিল্প সৃষ্টির সময় যে কোনো শিল্পীর মুখেই যে প্রশান্তির খেলা করে আর কি। বাজনার আওয়াজে বৌদি আর মুনিয়াও আমাদের রেওয়াজের ঘরে এসে বসেছিল। ওদের মুখ দেখেও বুঝতে পারছিলাম অনেক দিনের একটা অশান্তির হাত থেকে ওরা যেন মুক্তি পেয়েছে। অলোকদা আরও 5 মিনিট বাজালেন ওর প্রিয় রাগ মালকোষ। তারপর হঠাৎ কেমন যেন একটা কর্কশ শব্দ করে বাজনা থেমে গেল। তানপুরার দিক থেকে চমকে মুখ তুলে দেখি ওর ডান হাতটা একটা মরা গাছের ডালের মতো আড়ষ্ট ভঙ্গিতে মাথার দিকে উঠে গেছে। বললাম, কি হলো, বাজান, হাতটা নামিয়ে আনুন তারের ওপর। আমি পারছি না, অসহায়ের মতো বললেন। সে তার নামিয়ে রেখে বাঁ হাত দিয়ে ডান হাতটাকে টেনে নামানোর চেষ্টা করতে লাগলেন। বৌদিও অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। সবে যখন ভাবছি এবার কি করা যায়, তখন হঠাৎই অলোকদা হাতটা নামিয়ে এনে সেতারটাকে আবার কোলে তুলে নিলেন। তারপর তারে এমন একটা টান দিলেন যে পুরো ঘরটাই যেন ঝনঝন করে উঠল। অলোকদা আবার বাজাতে শুরু করলেন। কিন্তু সত্যি কি অলোকদা বাজাচ্ছিলেন?
যদি বাজানোই, তাহলে সেই রাগের নাম কি? কোন ঘরানার রাগ? অকল্যাণ। এই রাগের একমাত্র নাম হতে পারে রাগ অকল্যাণ। সেতারের মতো সুন্দর বাজনা তার থেকে যেমন ক্রুদ্ধ গর্জন ছড়িয়ে পড়তে পারে তা আমরা ধারণায় ছিল না। বৌদি যেমন সেই রাজস্থানের জঙ্গলে শোনা সুরের কথা বলেছিলেন, সেই রকম অভিশাপের মতো বাজছিল অলোকদার হাতের সেতার। ঠিক সেইভাবেই যেন ওই সুর মাটির তলার থেকে কোনো অশুভ শক্তিকে ডেকে এনে বলছিল, উচ্ছন্নে পাঠাও, মেরে ফেলো, ধ্বংস করো এদের। বুকটা কাঁপছিল আমাদের, কিন্তু কিছুই করার ছিল না, কারণ অলোকদার মুখ দেখেই বুঝতে পারছিলাম তিনি নিজেও প্রাণপণে চেষ্টা করছেন তারের ওপর থেকে হাত সরিয়ে নিতে, কিন্তু পারছেন না। প্রবল পরিশ্রমে তার মুখটা ঘামে ভেসে যাচ্ছে। প্রায় 15 মিনিট এইভাবে বাজানোর পরে যেন হঠাৎ করে বাজাতে শুরু করেছিলেন তিনি। হঠাৎ করেই আবার বাজনাটা থামিয়েও দিলেন। রেওয়াজ ঘরের শতরঞ্চের ওপরেই ক্লান্ত শরীরে শুয়ে পড়লেন বিখ্যাত সেতারি অলোক সান্যাল। পরদিনে অলোকদাকে নিয়ে আমি আর বৌদি শোভাবাজারে ডাক্তার পল্লব মুখার্জির চেম্বারে দেখাতে গেলাম, এবং সেখানেই প্রথম অলোকদা রামগড়ের জঙ্গলে যা দেখেছিলেন তা বললেন আমাদের। এর আগে বৌদি কিংবা মুনিয়া অনেক চেষ্টা করেও অলোকদার মুখ থেকে এই ব্যাপারে কোনো কথা বার করতে পারেনি, কারণ উনি প্রচণ্ড ভয় পেতেন কিছু বলতে। কিন্তু সেদিন হয়তো ডাক্তারবাবুর উপস্থিতিতে তাকে সাহস জুগিয়েছিল, তাই একটু থেমে থেমে পুরো ঘটনাটা বলেছিলেন। সুরকে অনুসরণ করে সেদিন তিনি যেখানে গিয়ে পৌঁছেছিলেন সেখানে তারের বেড়ার ঠিক ওপাশেই একটা বড় গাছ ছিল। বহু পুরনো একটা গাছ, পুরু শ্যাওলা জমেছে তার গায়ে। গাছটার শেকড়ের কাছ থেকে একটা বিশাল গর্ত সুড়ঙ্গের মতো মাটির নিচে চলে গেছে, আর সেই সুড়ঙ্গের মুখের কাছে বসে যে জীবটা একটা তারের যন্ত্রে সুর তুলছিল তাকে কিছুটা মানুষের মতো দেখতে হলেও কিছুতেই সে পুরোপুরি মানুষ নয়, হতে পারেও না। ডক্টর পল্লব মুখার্জি সঙ্গত কারণে প্রশ্ন করলেন, কেমন করে বুঝলেন আপনি যে সে মানুষ নয়? অলোকদা বললেন, আপনি দেখলে আপনিও বুঝতেন। লম্বা রোগা একটা নুড ক্রিচার অবিকল সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। শুকনো খড়ের মতো হলুদ চুলে ভর্তি বিরাট মাথাটা ঢুকে গেছে নিজেরই দুটো হাঁটুর মাঝখানে। তাকে কি মানুষ বলা যায়? আমার পায়ের শব্দ শুনে যখন প্রাণীটা মুখ তুলে তাকালো তখন দেখলাম সে মুখ তুলোটা কাগজের মতো সাদা, কিংবা বলা যায় ইটচাপা ঘাসের মতো, যেন অনেক দিন সূর্যের আলো পড়েনি সেই মুখে। শুধু মুখ নয়, প্রাণীটার হাত ও পায়ের যতটুকু দেখা যাচ্ছিল সবটাই ওরকম হলদেটে সাদা। এরকম চেহারা কি কোনো মানুষের হয়? কিন্তু এদিকে আবার তার চোখ, মুখ, নাক, কান সব ছিল মানুষের মতো। সব থেকে ভয়ঙ্কর ছিল চোখের দৃষ্টি। এত বেশি ঘৃণা কোনো মানুষের চোখে জমে থাকতে পারে না। না ডাক্তারবাবু, আমি নিশ্চিত ও পুরোপুরি মানুষ ছিল না। অলোকদা খুব গুছিয়ে কথা বলতে পারছিলেন না। একটু থেমে এক ঢোক জল খেয়ে বললেন, হাতগুলোর কথা বলিনি বোধহয় না? যে হাত দুটো দিয়ে যন্ত্রটা ধরেছিল সেগুলো কেমন ছিল জানেন? মুরগির পা দেখেছেন? মুরগির পা। একটা মুরগির পাকে 5 গুণ বড় করে ভাবুন, তাহলে যে জিনিসটা পাবেন ঠিক সেরকম হাড়ের ওপর হলুদ চামড়া জড়ানো দুটো অঙ্গ, 5টা আঙুলের ডগায় বাঁকানো নখ, আর কোনোই অবধি পুরোটাই আঁশ চামড়া দিয়ে ঢাকা। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? ওই হাত দুটো দিয়েই ও তারের যন্ত্রটায় একটা সুর বাজাচ্ছিল। শুধু সেই জন্যই ওকে পুরোপুরি জন্তুও বলতে পারছি না। মানুষ ছাড়া আর কেউ তো বাদ্যযন্ত্রে সুর বাজাতে পারে না। ভয়ে ভয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এই যন্ত্রটার নাম কি?
আধা মানুষটা কোনো কথা না বলে ডান হাত দিয়ে বাজনাটা তুলে ধরে, সেটা আমার দিকে এগিয়ে দিল। এখানেই আমি মারাত্মক ভুলটা করে বসলাম। যন্ত্রটা নিতে গিয়ে আমি ওর হাতটা ছুঁয়ে দিলাম, আর ছোঁয়া মাত্রই বুঝতে পারলাম ওর হাতটা আমার হাতের সঙ্গে মিশে গেল। আধা মানুষটাও তখনই গাছের কোটরের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। তারপর কি হয়েছিল আমার আর কিছু মনে নেই। ডাক্তার মুখার্জি চোখে জিজ্ঞাসা নিয়ে বৌদির দিকে তাকালেন। বৌদি বললেন, উনি তো এসব কথা আমাদের আগে বলেননি, আজই প্রথম শুনছি। তবে ওই ফরেস্ট বাংলোর কেয়ারটেকার সচদেব এরকম একটা আধা মানুষের কথা বলেছিল বটে। ও আধা মানুষ শব্দটা ব্যবহার করেনি অবশ্য, বলেছিল আদি প্রাণী। মানুষ আসার অনেক আগের থেকেই নাকি আদি প্রাণীরা পৃথিবীতে আছে। ওরা গিরগিটির মতো গাছের কোটরে পাথরের খাঁজে লুকিয়ে থাকে। মানুষকে ওরা এই দুনিয়ায় অনুপ্রবেশকারী হিসেবে দেখে, ঘৃণা করে। মানুষও ওদের অনেক দিন ধরেই চেনে। নানা দেশে নানা অপদেবতার কাহিনী সৃষ্টির পেছনে এই আদি প্রাণীরাই রয়েছে। সচদেব বলেছিল, রামগড় বনের আদি প্রাণীটা বাজনার সুরে মানুষকে ভুলিয়ে কাছে ডেকে নিয়ে গিয়ে তার সর্বনাশ করে। তবে ওরাই বলেছিল, ভয় নেই, আদি প্রাণীটা বাবুজির কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু আজ উনি যা বলেছেন তাতে তো মনে হচ্ছে। ডাক্তারবাবু হাত তুলে বৌদিকে থামিয়ে দিয়ে বললেন, শুনুন, মিস্টার স্যান্ডাল যা বলছেন সবই হ্যালুসিনেশন। এই অসুখে এটা খুবই স্বাভাবিক। আর সচদেব আপনাকে যা বলেছে ওগুলো সবই কুসংস্কার। অ্যাকচুয়ালি এর যেটা হচ্ছে সেটা একটা রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আমরা রোগটাকে বলি অ্যালিয়েনস্যান্ড সিনড্রোম। এই অসুখে মানুষ নিজের কোনো অঙ্গকে, ইউজুয়ালি কোনো একটা হাতকে মনে করে অন্য কারো, কোনো এলিয়ানের হাতা। মনে হয় যেন সেই হাত রোগীর ইচ্ছার বিরুদ্ধে নানা রকম দুষ্টুমি করে বেড়াচ্ছে। আসলে ওই লিম্বারটার ওপর ব্রেনের কনসিয়াস কন্ট্রোল কাজ করে না। তবে মিস্টার স্যান্ডালের ক্ষেত্রে ব্যাপারটা একটু পিকিউলিয়ার। সেতার বাজানোর সময় ছাড়া হাতটা কিন্তু ওর ইচ্ছা মতোই চলছে। যাই হোক, তবু আমাদের সন্দেহ নেই যে এটা একটা কেস অফ এলিয়েন্স হ্যান্ড সিনড্রোম, হুইচ ওয়াজ ট্রিগার্ড বাই দ্যাট উই ফিভার। জঙ্গলের ওই জ্বরটার ফলেই ব্রেনের হাইপোথ্যালাসাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর সেখান থেকেই এই বিপত্তি। যাই হোক, আপাতত একটা এমআরআই করতে হবে, আর কিছু আমি ওষুধ দিচ্ছি। অলোকদার ব্রেনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সব হলো, কিন্তু মস্তিষ্কে অস্বাভাবিক কিছু পাওয়া গেল না। পরে কিছুদিন হাসপাতালেও ভর্তি করা হয়েছিল, কিন্তু কোনো ওষুধ, কোনো কাউন্সিলিংয়ের ওপরে কাজ করলো না। অন্য কারো হাত ওর নিজের ডান হাতকে রিপ্লেক্স করে দিয়েছে এই বিশ্বাস মাথায় নিয়ে উনি ক্রমশ যেন উন্মাদ হয়ে যাচ্ছিলেন। কথাবার্তা বন্ধই হয়ে গেছিল প্রায়। শুধু মাঝে মাঝে পাগলের মতো সেতারটাকে কোলে তুলে নিয়ে বাজাতে শুরু করতেন। পরের দিকে আর মেজরাব পড়ারও ধার ধারতেন না, ফলে ডান হাতের আঙুল থেকে রক্ত ঝরত। বাজাতেন সেই সুর, মনে মনে আমি যার নাম দিয়েছিলাম রাগ অকল্যাণ। ততক্ষণই বাজাতেন যতক্ষণ ওর ডান হাত ওকে ছুটি না দিচ্ছে। ওই কয়েক মিনিটের বাজনা ছাড়া আর সমস্ত কিছু ভুলে যাচ্ছিলেন অলোকদা। এমনকি আমাদেরও আর চিনতে পারছিলেন না। শেষ অবধি গতকাল মধ্যরাত্রে ওরকম এক বাজনার মধ্যেই তার ব্রেন স্ট্রোকে তিনি মারা গেলেন, মাত্র 65 বছর বয়সে। শ্মশানঘাটে বসে আজ মুনিয়া আক্ষেপ তাই অন্যায্য কিছু নয়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে সময় কেটে গেছিল খেয়াল করিনি। হুঁশ ফিরল শ্মশানের ডোমের ডাকে, দিদি ভাই চলে আসুন, শেষ কাজগুলো বাকি আছে। চোখের জল মুছে মুনিয়া উঠে দাঁড়ালো। আমরা ওর সঙ্গে সঙ্গে চুল্লি ঘরের বাইরের দিকটায় গিয়ে দাঁড়ালাম। এখান থেকে গঙ্গার বুকে ঘাটে সিঁড়ি নেমে গেছে। এরপর যা যা করতে হবে তো আমাদের সকলেরই জানা। নাভি ভাসিয়ে দিতে হবে নদীর জলে। দগ্ধ শরীরের ছাই থেকে ডোম একটা বড় লোহার ট্রের মধ্যে কিছু হাড়ের টুকরো তুলে দেবে। হাতে হাতে নদী থেকে জল এনে
আমরা সেই তপ্ত অস্থির ওপরে ছিটিয়ে দেব। শিবতলা শ্মশান চণ্ডাল একটা লোহার বাঁকানো শিক দিয়ে ছাই ঘেটে সেই হাড় খুঁজে আনার কাজটাই তখন করছিল। হঠাৎ সেই চণ্ডাল উফ বলে চিৎকার করে উঠল, যেন সাপে কামড়ালো তাকে। কি হলো কি হলো বলে আমরাও ঘুরে দাঁড়ালাম। দেখলাম হাড়ের টুকরো খুঁজে বের করতে গিয়ে সে বের করে এনেছে আস্ত একটা হাত। ঠিক মানুষের হাত নয়, হাড়ের উপর হলুদ চামড়া জড়ানো একটা অঙ্গ, 5টা আঙুলের ডগায় বাঁকানো নখ, আর কনুই অবধি পুরোটাই আঁশ আঁশ চামড়া দিয়ে ঢাকা। অলোকদার চিতাভস্যের মধ্যে থেকে শিবতলা শ্মশানের ডোম এইমাত্র ওই অদ্রাহ্য অঙ্গটাকে টেনে বার করেছে। ওটাকে দেখে আমার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। প্রচণ্ড রাগে গরম ছায়ের মধ্যে থেকে সেই হাতটাকে টেনে তুলে নিলাম নিজের হাতে। চেয়েছিলাম ওটাকে নদীর বুকে ছুঁড়ে দিতে, কিন্তু তার আগেই ওটা অদৃশ্য হয়ে গেল। সবাই অবাক হয়ে বলল, আরে কোথায় গেল? আমি বললাম, ওই ছাই গাদার মধ্যেই পড়ে গেছে। যাকগে, আর দেরি করো না, চলো আমাদের কাজগুলো আমরা সেরে ফেলি। অলোকদার সৎকারের পর আরও 1টা মাস কেটে গেছে। আমি আর বাড়ি থেকে বেরোচ্ছি না। চোখের সামনে ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে প্রিয়জনদের মুখ। শুধু মাঝে মাঝে আমার ডান হাতের ভেতরে লুকিয়ে থাকা সেই আদি প্রাণীর হাতের নির্দেশে কোলের ওপর সে তার তুলে নিচ্ছি। আমি নই, সেই হাতই বাজাচ্ছে রাগ অকল্যাণ। আমি তাকে কিছুতেই থামাতে পারছি না। মৃত্যুর আগেও বোধহয় পারবো না, এটা আমি জানি। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে পথ চলতে সাহায্য করো। আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।